বারা তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? আচ্ছা, তোমাদের জন্য একটা আলহামদুলিল্লাহ সুখবর ভালো। আছে এবং তোমাদেরকে আমি আরেকজনের সাথে পরিচয় করাই দেবো। হ্যাঁ, আমাদের সব থেকে আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন শিক্ষক চলে আসছেন। একজন হচ্ছেন মোতাহার রহমান, তিনি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, এবং আমাদের সব থেকে মানে এখানে আসলে বুঝতে পারবো তুমি কি জিনিস। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের যে ম্যাথ টিচার আছেন উনি ফেরত আসছেন। তো তোমরা প্রথমে আমাদের ইংলিশ স্যারের সাথে একটু পরিচয় হও, হওয়ার পরে উনি আজকে ক্লাস করবেন না তোমাদের। আচ্ছা, পরিচয় হও, তারপরে তারপরে ম্যাথ স্যারের ক্লাস হবে, হওয়ার পরে তারপরে ইংলিশ স্যার ক্লাস নেবে, ঠিক আছে? আচ্ছা, একটু পরিচয় হবে। হ্যাঁ, আচ্ছা, মোজাহিদুল। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা কালীগঞ্জ, লালমনিরহাট। লালমনিরহাট, কালীগঞ্জ। আমার সঙ্গে কি দেখা হয়েছিল তোমার? না স্যার, দেখা হয়নি। দেখা হয়নি। ওই যে মাহফুজারের সঙ্গে দেখা হয়েছিল। মাহফুজার, জি স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। ঠিক আছে। তারপরে আরেকজনের নাম দেখতেছি মাশরাফি মাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। তো যাক, পরিচয় হবে পরবর্তীতে যখন তোমরা ক্লাসে আসবা, সবার সঙ্গে দেখা হবে। এখানে তো সবার সঙ্গে কথা বলতে গেলে সময়ই থাকবে না, ক্লাস নেবো কোন সময়। তো এতদিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম বলে তোমাদের ক্লাস নিতে পারিনি। রেগুলারই ক্লাস নেবো, প্রতিদিনই ক্লাস থাকবো, বুঝছো? আমি ইংলিশ ওয়ান ক্লাস প্রতিদিনই নিব। তো আজকে তোমাদের সাথে সরাসরি ক্লাসেই চলে যাই তাহলে আমরা, না কি বলো? জি স্যার। হ্যাঁ, যেহেতু আমি ইংলিশের টিচার, তো ইংলিশ সম্পর্কে তোমরা অনেকেই জানো, সবাই ভয়ও পাও। অলরেডি ইংলিশকে ভয় পাও, অনেকেই ভয় পায় পড়াশোনা করে না বলে। ইংলিশ কিন্তু তেমন কোনো বিষয় না, বুঝছো? আমি কথা হচ্ছে তোমাদের 20টা ক্লাস নিব, তোমরা ইনশাল্লাহ কোথাও গিয়ে ঠেকবে না। ইংলিশ অন্তত চলার মতো তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা তো বাঙালি ভাষাভাষীর লোক, তাহলে ইংরেজি ভালোভাবে শেখার জন্য তোমাদের যেটা করা লাগবে সেটা ফার্স্ট তোমাদের বোঝা লাগবে যে, তো যাই হোক, আমি যেটা ফার্স্ট তোমাদের শেখাবো সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এই দুটো জিনিস যদি তোমরা করতে পারো, বাংলা থেকে যদি ইংরেজি করতে পারো আর ইংলিশ থেকে যদি বাংলা করতে পারো, তোমাদের কোনো প্রবলেম থাকবে কি? থাকবে না। যেহেতু আমরা বাংলা তুমি যে কোনো বিষয়ে, বিশেষ করে রাইটিং স্কিলের উপর দক্ষতা অর্জন করতে পারো, তাহলেই তোমরা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে ঠিক পাবে। আমি রাইটিং স্কিলটাই তোমাদের শেখাবো আজকে। সীমিত আকারে কিছু দিয়ে দিব। আমি একটা বলে দিচ্ছি তোমাদের যে 20টা কৌশল আমি শেখাবো। এই 20টা কৌশলের মধ্যেই তোমরা কিন্তু মোটামুটি চলার মতো একটা এক্সপিরিয়েন্স অর্জন করে ফেলবা। তো সেটাতেই চলে যাই আমরা। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এই জন্য আমাদের গ্রামাটিক্যাল কিছু রুলস জানা লাগবে। সেটা হচ্ছে টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো উই হ্যাভ টু acquire ফার্স্ট নলেজ অফ টেন্স। যদি আমরা টেন্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি, আর টেন্সকে যেহেতু ইংরেজি ভাষার মা বলা হয়, সেই ক্ষেত্রে আমরা গোটা ভাষাটাকে আয়ত্ত করতে পারবো, টেন্স জানতে পারবো। তো এই টেন্স সম্পর্কে তোমাদের অনেকের মনে হয় ভালোই ধারণা আছে, কারণ যেহেতু ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমরা টেন্স পড়ে এসছো। তো মাহফুজা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তারপর আমি সবাইকে একটা করে প্রশ্ন করতে চাই, যেহেতু মোটামুটি কয়েকজনই আছে লাইনে। টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে তোমাদের? টেন্স? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, বলো কাকে বলে টেন্স? জি স্যার। টেন্স কাকে বলে? টেন্স? হ্যাঁ, টেন্স হচ্ছে কোনো কিছু, মানে ওই যে টেন্স হচ্ছে, হ্যাঁ বলো বলো। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি 20টা ক্লাস নেব, তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না। আজকে আমি কয়েকটা দিক আলোচনা করতেছি। আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য, আমরা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করব। এইটুকু করলে আমরা কিন্তু সাকসেস হয়ে যাব, ঠিক আছে? আমি কয়েকটা দিক দিচ্ছি, তোমরা নিজেরাই পারবা। এই 10 মিনিট একদম। তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা লিখতে পারো, বা
জানো। মূলত টেন্স কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাই না? এই প্রেজেন্ট টেন্সকে প্রত্যেকটা টেন্সকে আবার 3-4 ভাগে করে ভাগ করা যায়, অর্থাৎ 3 থেকে 12 ভাগে বিভক্ত। টেন্স মোটামুটি 12 ভাগে বিভক্ত। তাহলে আমরা প্রথম স্টেপে যে 4টা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, এইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট। তোমরা তোমাদের মাইক্রোফোনগুলোকে মিউট করো বাবা। তোমরা সবাই মাইক্রোফোনগুলোকে মিউট করো, তোমাদের ওখানকার নয়েজ এখানে শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করি। তোমরা খাতা কলম রেডি আছে তোমাদের কাছে, সবার কাছে? লিখে নিতে পারো। জি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা লিখো। বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ করা হওয়াকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমরা টেন্সের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ করা হওয়াকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এইটুকু সংজ্ঞা দিলাম, শুধু তোমরা এইটুকুই করবে, এর মধ্যেই আমি সব ওকে করে বুঝিয়ে দেব। তারপর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাধারণ একটা গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। কিন্তু একটা দেখলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখন থার্ড পারসন কি, এটা কি চিনো তোমরা? পারসন জানো? পারসন কাকে বলে জানো কি? বলো মাহবুজান, পারসন কাকে বলে জানো? মুজাহিদ, মুজাহিদুল বলো, পারসন সম্পর্কে কি জ্ঞান আছে, কোনো ধারণা আছে? জি স্যার। বলতেছি আমি। জি স্যার, হালকা পাতলা আছে। স্যার হি, সি, রহিম, করিম এগুলাই নাকি স্যার? হ্যাঁ, এগুলো মেজর পারসন, পারসন। ঠিক আছে। পারসন সম্পর্কে তোমাদের ধারণা রাখা লাগবে, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটা পারসন না? এই পারসন সম্পর্কে ভালো ধারণা রাখা লাগবে। স্যার হ্যাঁ, ফার্স্ট পারসন কাকে বলে, কিভাবে চিনবো যে এটা ফার্স্ট পারসন? বলো, ফার্স্ট পারসন যেমন স্যার আই, আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তুমি সংজ্ঞাটা বলো। আমরা এইভাবে পড়বো না, কারণ এইভাবে পড়তে গেলে তো অনেক কিছু মনে রাখা লাগবে। যত ফার্স্ট পারসন আছে সব মনে রাখা জি লাগবে, স্যার। যত সেকেন্ড পারসন আছে মনে রাখা লাগবে, আর যত থার্ড পারসন আছে সবগুলোই স্যার পড়া লাগবে। কিন্তু এইভাবে না, আমরা কৌশলটা শিখবো। যেমন বক্তা যদি নিজের সম্পর্কে কোনো কিছু বলে সেটাকে কি বলে? ফার্স্ট পারসন। জি জি, এটা হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, বক্তা নিজের সম্পর্কে কোনো জি কিছু স্যার। বলে ফার্স্ট পারসন। যেমন বক্তা, আমি বক্তা, যে কথা বলে তাকে বক্তা বলে, আর যে শুনে তাকে কি বলে? শ্রোতা। তো আমি যে বলতেছি, আমি যদি আমার সম্পর্কে বলি তাহলে কি বলবো? আমি বলবো অথবা আমরা বলবো, তাই না? তাহলে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন। জি স্যার। হ্যাঁ, আর সেকেন্ড পারসন ফার্স্ট পারসন নাও। সেকেন্ড পারসন হচ্ছে বক্তা উপস্থিত কোনো ব্যক্তি বা কোনো কিছু সম্পর্কে যদি বলে তাহলে সেটা সেকেন্ড পারসন। এখন তোমরা যদি আমার সামনে যাকে উদ্দেশ্য করে, তাহলে আমি তোমাদের কি বলবো? তুমি বলবো না, তুমি বলবো অথবা তোমরা বলবো। জি তাহলে তোমরা আমার সামনে উপস্থিত আছো বলে আমি তুমি বা তোমরা বলতেছি। এটা হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা সেকেন্ড পারসন। আর বক্তা যদি অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে তাহলে সেটা কি বলবো আমরা? থার্ড পারসন। থার্ড পারসন। হ্যাঁ, আমার সামনে কেউ যদি উপস্থিত না থাকে আমি তাহলে তার নাম বলবো অথবা সে বলবো, তাই না? সেই, জি তাই না? তাহলে হি, সি, রহিম, করিম, কামাল, জামাল যা আছে পৃথিবীতে যত সবকিছু আছে এগুলো কি হবে? থার্ড পারসন। এখন সিঙ্গুলার বিষয়টা জানো যে একজন বুঝালে সিঙ্গুলার নাম্বার আর একের অধিক বুঝালে প্লুরাল, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা এখানে শিখলাম যে সাধারণভাবে কোনো কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানেই শেষ। আমি একটা উদাহরণ দেবো, একবারে উদাহরণ দেবো সবগুলো। এখন তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ চলিতেছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ যদি চলে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অর্থ প্রণালী দেখো। সাবজেক্ট প্লাস এমিসার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এমিসার হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব পাইলাম, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব পাইনি, সরাসরি ভার্ব পাইছি। আর ওইখানে একটা শর্ত ছিল যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাই না? তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও শিখে গেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস
চিনবো কিভাবে? বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, তাই না? উদাহরণে পরে আসতেছে আমি। আচ্ছা, দেখো বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তিনটা টেন্সের সংজ্ঞা পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি করাবো না আজকে। আমি তোমাদের আজকে 7টা টেন্স শেখাবো। এই যে 3টা শিখালাম না, এই 3টা দিয়ে 7টা হবে কিভাবে আমি সেটাই বুঝাচ্ছি। এই 3টাই ভালোভাবে শিখো না। আমি কি বলছি যে 20টা রুলস দিব, নিয়ম দিব 20টা, এই 20টার মধ্যেই তোমাদের মোটামুটি ইংলিশ তোমাদের আয়ত্তে চলে আসবে। দেখো হচ্ছে কিনা। আজকে দিব তোমাদের আমি 7টা, অনলি 7টা রুলস দিব আজকে, আর বাকিগুলো পরে দেব। 20টাই তো শিখাবো, বেশি তো না। 20টা শিখতে কয়দিন লাগবে? 5টা ক্লাস করো, তারপরে যদি ভালো লাগে করবা, আর ভালো না লাগলে করবা না। তাহলে প্রথম বলছি আমরা কি, বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর দ্বিতীয়তে কন্টিনিউয়াসের সংজ্ঞা দিয়েছে কি, যে বর্তমানকালে চলিতেছে, শেষ হয়নি, এরূপ বোঝালে কন্টিনিউয়াস। আর তৃতীয়তে দিয়েছি প্রেজেন্ট পারফেক্টে, যে বর্তমানকালে কোন কাজ শেষ হয়েছে, তাই না? এখন শেষ হয়েছে, চলিতেছে, আর সাধারণভাবে কিভাবে বুঝবো? একটা ভার্বের নাম বলো, বুঝাই দেব। একটা ভার্ব বলো দেখি, ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে বলো? ভার্ব স্যার যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা হয় সেটাই তো ভার্ব, তাই না? যে ওয়ার্ড দিয়ে কাজ। কোনো কিছু করা হয়, কোনো কাজ করা হয়, সেটাই তো ভার্ব, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে বলো একটা এরকম ধরনের কথা বলো যে যেটা দিয়ে কোনো কাজ করা হয়। স্যার গো মানে যাওয়া। গো মানে যাওয়া, যেমন ধরা, না, মাছ ধরা। জি স্যার। মাছ ধরা জি এটা স্যার। একটা কাজ করা না? জি স্যার। হ্যাঁ, এই যে গো দিয়ে বলি তোমাকে, গো মানে কি যাওয়া, এটা একটা ভার্ব। যাওয়া এটা একটা ভার্ব। এইটার যদি আমরা 3টা ফর্ম করতে পারি, 3টা ফর্ম কি? একটা সাধারণভাবে, আর একটা চলিতেছে, আর একটা শেষ হয়েছে, তাই না? যেমন গো মানে যাওয়া, মানে কি যায়, যায় এটা একটা। আর একটা কি হবে? যাইতেছে, তাই না? যায় এটা কি সাধারণভাবে। আর যাওয়াটাকে যদি আমরা চলমান করি তাহলে কি হবে? যাইতেছে। যাইতেছে মানে কি? তার যাওয়ার কাজটা চলতেছে, তাই না? আচ্ছা, দেখো আমি এখানে 2টা ভার্ব লিখছি, একটা গো তোমরাই বললা, আর একটা হচ্ছে ধরা, ক্যাচ, তাই না? এখানে প্রথমটা লিখছি কি, ধরে। ধরে, ধরিতেছে, চলমান, ধরেছে। শেষ হয়েছে। একটা ভার্ব দিয়ে তোমাদের বুঝিয়ে দিই 3টা টেন্স। ধরে বললে এটা সাধারণভাবে, আর ধরিতেছে বললে কি চলমান, তাই না? আর ধরেছে বললে কি জি। কাজটা শেষ হয়েছে। যদি আমরা এখন বলি যে জেলেরা নদীতে মাছ ধরিতেছে, তাহলে জেলেরা যে নদীতে মাছ ধরিতেছে তাদের মাছ ধরার কাজটা কি শেষ হয়েছে না চলছে? চলমান। চলমান। তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক।
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা এইভাবে বলি যে জেলেরা নদীতে মাছ ধরতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে এটার আমাদের অনুবাদ করা লাগবে, তাই না? এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে যে অনুবাদ জি করতে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি আমরা লিখছিলাম? সাবজেক্ট প্লাস, জি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব ছিল কি এম ইজ আর, তাই না? এখন সাবজেক্টের উপর এম ডিপেন্ড ইজ করে আর। এম বসবে, আর বসবে না ইজ বসবে। আমি একটু আগে পার্সেলের কথা তোমাদের বলছিলাম, পার্সেলের উপর ডিপেন্ড করে তোমরা হয়তো জানো যে কোথায় কোথায় এম বসে, কোথায় আর বসে, কোথায় ইজ বসে, জানো না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, জি জি স্যার। সেকেন্ড পারসন হলে আর বসবে, আর বাকি সব ক্ষেত্রে ফার্স্ট পারসন হলে সিঙ্গুলার নাম্বার হলে এম এম বসবে, থার্ড পারসনের সাথে ইজ বসবে, সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। আর বসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো জেলেরা নদীতে ধরে। এই যে জেলেরা নদীতে মাছ ধরে, এটা কোন টেন্স হবে তাহলে? ভার্ব কোথায়? এই যে এখানে ভার্ব কোনটা বলো? জি স্যার এইখানে ধরে স্যার, ধরে জেলেরা নদীতে মাছ ধরে, ভার্ব কোনটা বলো? ধরে ধরে। ধরে ধরেটা কিভাবে হচ্ছে? সাধারণভাবে হচ্ছে না চলছে না শেষ হয়েছে? সাধারণ ভাবে এটা স্যার সাধারণভাবে চলছে। সাধারণভাবে যে প্রেজেন্ট তাহলে ইন্ডিফিনিট এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইন্ডিফিনিট ইনডিফিনিট। গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন অনুসারে এটা আমরা অনুবাদ করব। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালী আমরা পাচ্ছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কারা? জেলেরা। তাহলে দা জেলেরা ফিশারিং ফিশারম্যান। ফিশারম্যান ফিশারম্যান জি জেলেরা বহুবচন না, জি ফিশারম্যান ওই জন্য হবে ফিশারম্যান। জি তারপরে ভার্ব আসবে, ভার্ব কি ধরা, ধরা ইংলিশ ক্যাচ, জি ফিশারম্যান ক্যাচ ফিশ ইন দা এইবার ঠিক আছে? জেলেরা নদীতে মাছ ধরে করলাম আমরা। এইখানে যদি থাকতো জেলেরা নদীতে মাছ ধরিতেছে, তাহলে কোন টেন্স হইতো? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস করে দিই, কন্টিনিউয়াস করে দিই না। জেলেরা নদীতে মাছ ধরিতেছে, কন্টিনিউয়াস হয়ে গেল না? এই কন্টিনিউয়াস এর গঠন প্রণালী জি। কি আছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট আমি স্যার ব্রাইন প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট ম্যান, আর ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে না? জি আইএনজি। জি স্যার। ইন দা রিভার কি খুব একটা কঠিন? রিভার তাহলে পৃথিবীতে যত চলমান কাজ আছে সবগুলো কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি বর্তমান কালে চলমান হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে Continuous. কন্টিনিউয়াস টেন্স, আর ভবিষ্যৎকালে চলমান হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যেহেতু বর্তমানটা করতেছি, বর্তমানটাই আজকে দেখব। যেমন এইভাবে আমি একটি গল্পের বই পড়িতেছি, তাহলে এই যে আমি যে গল্পের বই পড়তেছি, পড়াটা কি আমার শেষ হচ্ছে? না চলতেছে তাহলে কোন টেন্স হবে এটা? না, কোন টেন্স? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই এম রিডিং এ স্টোরি বুক। ঠিক এভাবেই জি। একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখতে গিয়ে একটা বাংলা বাক্য তৈরি করলা যে ধরো ট্রাফিক জ্যাম সম্পর্কে যদি লিখতে চাও, তাই না? ট্রাফিক জ্যাম সম্পর্কে যদি লিখতে যাও তাহলে তুমি, বা পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ সম্পর্কে লিখতে যাচ্ছ, পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ সম্পর্কে একটা তুমি কম্পোজিশন লিখবে। এইখানে তুমি বাক্য লিখতে পারো যে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কোন টেন্স হবে এটা? সেটা তো পাচ্ছে বলতে চলতেছে কন্টিনিউয়াস। দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কাজটা কি? চলতেছে, চলতেছে না? চলতেছে তাহলে কোন টেন্স হবে? জি স্যার কোন টেন্স হবে বলো? কন্টিনিউয়াসের মধ্যে কন্টিনিউয়াসের মধ্যে পড়তেছে। স্যার চলতেছে বলতে কন্টিনিউয়াসের মধ্যে পড়তেছে হ্যাঁ, বর্তমান কালে বৃদ্ধি পাচ্ছে না, এখনই তো বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে লিখবো আমরা? দা পপুলেশন অফ বাংলাদেশ, দা পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে। লিখতে পারি না? জি তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি তোমাদের আর সমস্যা আছে? কন্টিনিউয়াস টেন্স চিনতে বা
অনুবাদ করতে সমস্যা আছে? না স্যার। না স্যার। পারবে না? পৃথিবীতে যত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তোমাদের পারার কথা, জি স্যার, তাই না? ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, জি চেষ্টা স্যার। করবো কি, এটা তো হওয়ারই কথা, কারণ চলতে থাকলেই কন্টিনিউয়াস টেন্স। যেমন কৃষকেরা স্যার এটা তো মাঠে হয়েই কাজ- গেছে। কৃষকেরা মাঠে কাজ করিতেছে, তাদের কাজ করাটা কি বন্ধ হয়েছে? বলো। না স্যার, চলতেইছে। তাহলে কোন স্যার টেন্স? চলতেইছে। হ্যাঁ, কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। স্যার কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যত চলমান কাজ আছে সেটা যদি বর্তমান কালে হয় তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এর অনুবাদও করব। ঠিক আছে? আর সাধারণভাবে করা হলে ইনডিফিনিট টেন্স। এখন থাকলো কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞা কি বলছি আমরা? বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান বা এখনো আছে, এরকম বোঝালে তাকে বিদ্যমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, তাই না? পারফেক্ট। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে আমি একটি বড় মাছ ধরেছি। এইখানে ভার্ব একটা পাচ্ছি আমরা, ধরা। এই যে বড় মাছ ধরেছি, ধরার কাজটা কি বাকি আছে? না স্যার, শেষ হয়েছে কিন্তু এখনো বিদ্যমান আছে ওর হ্যাঁ, ফল। আমি একটি বড় এটা মাছ হচ্ছে প্রেজেন্ট ধরেছি, পারফেক্ট। আমি মাছটা ধরার কাজ আমার শেষ, কিন্তু মাছটা তো আমার আছে, তাই না? তাহলে এটা কোন টেন্স হবে? জি স্যার, বলো কোন টেন্স হবে? পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট গঠন অনুসারে এর আমরা অনুবাদ করব। প্রেজেন্ট পারফেক্ট গঠন অনুসারে এর পাশ কি বলবো? বলতে সাবজেক্ট। সাবজেক্ট এখানে আমি, আই। তারপর সাহায্য করে ফর্ম হবে হ্যাভ, আই হ্যাভ। ধরা যদি কেস থেকে কি হবে? কট। ক্যাশ থেকে হচ্ছে কট। এ ক্যাশ কট এ ফিশ। বিগ ফিশ। বিগ ফিশ। আই হ্যাভ কট এ বিগ ফিশ, তাই না? জি। তাহলে আমি একটি বড় মাছ জি ধরেছি। স্যার। অনুবাদ হচ্ছে তো? তো এইভাবেই তোমরা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স লিখতে গেছো। মনে করো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স সম্পর্কে লিখতেছো, তোমরা একটা বাক্য লিখবা যে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। কোন টেন্স হবে বলো তো? জি স্যার। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক। পারফেক্টের মধ্যে পড়েছে। পারফেক্টের মধ্যেই পড়েছে। পারফেক্টের মধ্যেই পড়েছে, তার কারণ পড়েছে, শেষ হয়েছে কিন্তু ওর ফলটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। গুড। বিজ্ঞান যে আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে, আমাদের জীবন তো এখনো সহজ ও আরামদায়ক আছেই, তাই না? তার মানে বিজ্ঞানের কাজ জি। করাটা শেষ। যদি আমরা এইভাবে বলি বিজ্ঞান কিন্তু আমাদের বিজ্ঞান আমাদের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? পৃথিবীতে যত কাজ আছে জি স্যার। যদি শেষ হয়ে থাকে, তার ফল যদি থাকে, তাহলে সেটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট। জি স্যার। এইভাবে যদি আমরা ট্রাফিক জ্যাম বা অন্য কোনো প্যারাগ্রাফ লিখতে গিয়ে বলি ট্রাফিক জ্যাম আর যে কোনো সমস্যা, ট্রাফিক জ্যাম গিয়ে লিখতে গিয়ে যে বলতে পারি আমরা যে যানজট সমস্যা বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, লিখতে পারি না? এই যে যানজট সমস্যা বর্তমানে বড় বড় শহরগুলোতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কোন টেন্স হবে বলো? কি বুঝতে পারছো? ওই যে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে মনে হয় সমস্যা হয় দাঁড়াটা কি তার বাকি আছে? না স্যার, তাহলে এটাও প্রেজেন্ট। ও দাঁড়িয়েই আছে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? তাহলে আমরা কতগুলো সেন্টেন্স লিখতে পারতেছি? মনে করো ফ্রি হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে তোমাদের এটা অবশ্যই হেল্প করবে। এটা একটা রুলস। 20টা রুলসের কথা বলছি না আমি, তার মধ্যে এটা একটা। তাহলে কি হবে? সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি এন্ড কমফর্টেবল। দেখো, সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি এন্ড কমফর্টেবল। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। আমরা ইজিতেই করতে পারলাম না? আবার আমরা এখানে লিখতে পারি যে বিজ্ঞান আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে পরিবর্তন এনেছে। তাহলে বিজ্ঞান আমাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে পরিবর্তন এনেছে, এটা কোন টেন্স হবে বলো? স্যার নিয়েছে। স্যার পারফেক্টই হচ্ছে। পারফেক্ট হচ্ছে না, তাহলে কি লিখবো আমরা? সায়েন্স হ্যাজ চেঞ্জড আওয়ার পলিটিক্যাল, সোশিয়াল এন্ড ফিনান্সিয়াল লাইফ। কি হচ্ছে? জি স্যার। পুরোনো। জি স্যার। তাহলে স্যার। আমরা
কয়টা টেন্স শিখলাম? কয়টা টেন্স শিখলাম বলো? তিনটা। তিনটা শিখলাম না? টেন্স কয়টা আছে? 12টা। 12টার মধ্যে তিনটা শিখলাম। আরো টেন্স আমি 20টা রুলসের কথা বলছি। টেন্স ছাড়াও আরো কতগুলো রুলস আছে, সেগুলোকে আমরা আজকে দুই একটা দিচ্ছি আমি আরো। দেখো এখানে একটা স্ট্রাকচার দেখছি আমি, দেখতে পাচ্ছ তোমরা? সাবজেক্ট প্লাস ক্যান টু, ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ভার্ব ওয়ান মানে বুঝো? ভার্বের প্যারেন্ট ফর্ম। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ যেটা। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কোন সময় ব্যবহার করব আমরা, কখন ব্যবহার করব, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো, খাতা কলম বার করো। কারো কারো কোনো কিছু পাওয়া না পাওয়া, পারা না পারা। দেখো এই স্ট্রাকচারটা তখনই ব্যবহৃত হবে যখন কারো কোনো কিছু পাওয়া না পাওয়া বা পারা না পারা বোঝাতে। কারো কোনো কিছু পাওয়া না পাওয়া অথবা পারা না পারা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। যেমন আমরা লিখতে পারি যে আমি দেখো এখানে একটা সেন্টেন্স লিখছে আমি ইংরেজিতে কথা বলতে পারি, তো এটা আমার কি পারা বোঝাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এরকম পারা বোঝাতে সামর্থ্য অর্থে, ও সরি আরেকটা জিনিস লিখে দেওয়া লাগবে এখানে, সেটা হচ্ছে সামর্থ্য। হ্যাঁ সামর্থ্য, সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা আমার কি পারা বোঝাচ্ছে না? তাহলে পারা, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করব। সাবজেক্ট আই ক্যান স্পিক ইন আই ক্যান স্পিক ইন ইংলিশ। ইংলিশ। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে এইভাবে পৃথিবীতে যত পারা না পারা বা পাওয়া না পাওয়ার সেন্টেন্স আসবে সব আমরা এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে করতে পারি। যেমন আমি অঙ্কটি করতে পারি, তাহলে কি হবে? আই ক্যান ডু দা সাম, তাই না? আমি দৌড়াতে পারি, আমি আমি অঙ্কটি করতে পারি না, তাহলে এটা কি আমার সামর্থ্য বুঝছে না, পারা বুঝছে না? কি হবে বলো? জি স্যার। জি আই ক্যান ডু দা সাম, আই ক্যান ডু দ্য সাম, সাম। আমি অঙ্কটি করতে পারি, আমি গান গাইতে পারি, পারা বুঝছে না? তাহলে কি হবে? আই ক্যান, জি। আই ক্যান আই ক্যান সিং এ সং। সিং সং। সিং এ সং। হ্যাঁ, যত পারা বা পাওয়া না পাওয়া বুঝাবে, তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। ঠিক এভাবেই আমি এগুলো তোমাদের শেখাচ্ছি, এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস। ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে তোমাদের এই রুলস গুলো জানলে তোমরা নিজেরাই তৈরি করে লিখতে পারবা। যেমন ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স সম্পর্কে লিখতে গিয়ে তুমি বলতে পারো যে আমরা বিজ্ঞানের যুগে বাস করি,
আমরা বিজ্ঞানের যুগে বাস জি করি, স্যার। এটা কোন টেন্সের মধ্যে পড়তেছে বলো দেখি? স্যার, আমরা বিজ্ঞানের যুগে বাস করি। হ্যাঁ, স্যার, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়তেছে। এটার মধ্যে গুড। কারণ এটা সাধারণ ভাবে যদি আমরা বলতাম বলতাম যে বাস করিতেছি বা বাস করেছি, এরকম তো বলিনি, করি সাধারণ ভাবে, তাহলে জি প্রেজেন্ট জি ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন অনুসারে আমরা এটা ইংরেজি বলতে পারি উই লিভ ইন অ্যান এজ লিভ অফ সায়েন্স। এজ অফ সায়েন্স। এটা একটা বাক্য চলে গেল। তারপরের বাক্য আমরা লিখতে পারি যে বিজ্ঞানের বিস্ময়কর জিনিসগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই। একটা কথা কি বলছি এখানে, পাওয়া না পাওয়া অথবা পারা না পারা। তাহলে পাই মানে কি? পারা না পাওয়া না পাওয়ার মধ্যে পড়তেছে না? পাওয়া। হ্যাঁ, পারার মধ্যে আমরা জি বলতে স্যার। পারি যে উই ক্যান সি। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা দেখতে পাই, তাই না? উই ক্যান সি মানে পারি, কি? দেখতে পাই। আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই। আমরা দেখতে হ্যাঁ, বিজ্ঞানের বিস্ময়কর ক্যান মানে পারা। তাহলে উই ক্যান সি দা ওয়ান্ডার, দা অর্ডার অফ সায়েন্স। হ্যাঁ, বিস্ময়কর জিনিসগুলো দিব না, খালি বিস্ময় দিব। যদি বিস্ময়কর জিনিস হয় তাহলে দা ওয়ান্ডারফুল থিং অফ মডার্ন সায়েন্স অ্যারাউন্ড আস। দা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। দেখো, উই ক্যান সি দা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারপাশে বিজ্ঞানের বিস্ময়কর বিস্ময় দেখতে পাই। হইলো? ঠিক আছে তো? তারপরে দেখো আমরা এটাই আবার তৈরি করতে পারি। এইখানে বাংলা বাংলা দিয়ে বলি আমি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, তাহলে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আমরা যদি তৈরি করে লিখতে চাই, এই সেন্টেন্সগুলো লিখতে পারি, পারি না? এরপরে সেন্টেন্স লিখতে পারি যে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে, লিখতে পারি না? তারপরে লিখতে পারি বিজ্ঞান, হ্যাঁ, বিজ্ঞান টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি আবিষ্কার করেছে। এই যে টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি আবিষ্কার করেছে, এটা কোন টেন্সের মধ্যে পড়বে বলো দেখি? পারফেক্ট। পারফেক্ট টেন্স। গুড। পারফেক্ট টেন্স। তাহলে এটাও আমরা এভাবে লিখতে পারি যে সায়েন্স হ্যাড ইনভেন্টেড, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি ইটিসি। পারি না? ইটিসি। তাহলে জি স্যার। সায়েন্স হ্যাজ আবিষ্কার করা, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না? ইনভেন্টেড। ইনভেন্টেড যেটুকু আবিষ্কার করছে, টিভি, টিভি, ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ, ফ্রিজ, তারপর কি? ফ্যান, ফ্যান, ইটিসি। টিভি। আর যত শুনতে হয়েছে। যত মনে আসবে, যত বৈদ্যুতিক জিনিস মনে আসবে সবগুলো দিয়ে দিবার শেষে দিয়ে দেবে ইটিসি। বিজ্ঞান ইত্যাদি আবিষ্কার করেছে। তাহলে আমাদের একটা প্যারা মোটামুটি হয়ে গেল, যতগুলো সেন্টেন্স আমি বললাম। তারপরে দিতে পারো বিজ্ঞান আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আরো লিখতে পারো যে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ। এটা কে করতে পারবে ইংরেজি বলতো? আবার এটা লিখতে পারো বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করিতেছে, এটা কোন টেন্স? স্যার করতেছে। সেটা কন্টিনিউয়াস। তুমি স্ট্রাকচার যেহেতু জানো তাহলে করতে পারবা, বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করিতেছে, তাই না? তাহলে কিভাবে হবে বলো দেখি? সায়েন্স, সায়েন্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ আসবে। সায়েন্স ইজ আবিষ্কার করার ইংরেজি কি? ইনভেন্ট, এর সাথে আইএনজি করে দাও। জি স্যার। ইনভেন্টিং নিউ থিংস, থিংস এর পরে থিংস এর সাথে বহুবচন লাগাই দিলে নতুন নতুন জিনিস হবে, এভরিডে। ঠিক আছে? থিংস এভরিথিং। বুঝতে পারতেছো যে কিভাবে আমাদের টেন্স কাজে লাগতেছে? আর একটা স্ট্রাকচার দিলাম না, সাবজেক্ট প্লাস ক্যান কুড, এগুলা এটাও তো কাজে লাগবে। একটা সেন্টেন্স লিখলাম না এটা দিয়ে? জি স্যার। হ্যাঁ, তারপরে মনে করো যে পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ
পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ তুমি কম্পোজিশন লিখতে যাচ্ছ বা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ এই সম্পর্কে, এইখানেও তুমি লিখতে পারো। প্রথমে তৈরি করে লিখবা, তোমার কোনো মনে নেই, তোমার কমন পড়ে নেই, তুমি পড়ো না এটা। আর কারণ শুনো, আহ, এই মুখস্থ করে ইংরেজিতে ভালো পারদর্শী হওয়া যাবে না। মুখস্থ করে তুমি কয়টা মুখস্থ করবে বলো? তোমাকে কৌশল শিখাবে, কৌশল শিখেই তোমরা এগুলো তৈরি করতে পারো। যেমন ধরো, মনে করো তোমাদের বইয়ে 300 প্যারাগ্রাফ আছে, 100 কম্পোজিশন আছে, আরো লেটার আছে, কত কি আছে, আছে না? এগুলো কি আমি কি মুখস্থ করছি? করিনি। আমাকে যদি তোমরা একটা আসে বলো যে স্যার এই প্যারাগ্রাফটা আমাকে লিখে দেন, আমি যদি লিখে দিতে না পারি তোমাদের, তাহলে আমার টিচারই থাকবে? আমি কিসের টিচার তাহলে, তাই না? আমি তো জি লিখে স্যার। দিতে পারবো তোমাদের, যে কোনো একটা প্যারাগ্রাফ কম্পোজিশন আমি দিলে আমি লিখে দিতে পারবো না? পারবো। তার মানে আমি কি এটা মুখস্থ করে আসছি? আসিনি। কারণ আমি আমার থিং থেকে আমি তৈরি করে দেবো তোমাদের। তো তোমাদেরও এটাই শেখা লাগবে যেন তৈরি করে তোমরা লিখতে পারো। যেমন আন্ডার অফ মডার্ন, সরি, যদি তোমরা আসবেন না, শেষ করি ক্লাসটা। আচ্ছা ঠিক আছে। যদি পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ সম্পর্কে তুমি লিখতে যাও, তাহলে বলো পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ সম্পর্কে লিখতে গেলে বাংলায় তুমি বলো কি লিখবা? বাংলায় বলো, আমি ইংরেজি করে দিচ্ছি। বলো, একজন বলো। বাংলাদেশ বলো, কি বলতে পারবে না? আমি বলতেছি, জনসংখ্যা একটি দেশের সম্পদ। লিখতে পারো না? কিরে, লিখতে পারো না? জনসংখ্যা একটি দেশের সম্পদ, জি স্যার। এটা একটা লিখতে পারি। কিন্তু জনসংখ্যা আমাদের দেশের জন্য একটি বোঝা, কারণ কারণ বাংলাদেশ তার জনগণের চাহিদা পূরণ করতে পারে না। এইভাবে লিখতে পারি না আমরা? বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এই ছোট্ট দেশে প্রায় 16 কোটি লোকের বাস, এই কথাগুলো লিখতে পারি না আমরা? এগুলো লিখলে তো তোমার কম্পোজিশন হয়ে যাবে। তো এখন আমি যে প্রথম সেন্টেন্সটা বলছি যে জনসংখ্যা একটি দেশের সম্পদ, দেখো জনসংখ্যা একটি দেশের সম্পদ, এটা টেন্সের মধ্যে কোন টেন্সের মধ্যে পড়ে, বা আমি যে স্ট্রাকচারগুলো দিলাম এটার মধ্যে কোনটার মধ্যে পড়ে ধরতে পারতেছো? হ্যাঁ, ধরতে পারতেছো? পারতেছো না, কারণ এটা রুলস আমি এখনো শিখাইনি তোমাদের, আগে শিখিয়ে তারপর দিচ্ছি। লিখো সবাই। দেখতে পাচ্ছ তো? সাবজেক্ট প্লাস এবিসার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। সাইটটা একটু চাপাই লিখলে ভালো হইতো স্যার। জি বলো। সেই যে নাউনের পরে আর দেখা যাচ্ছে না সেরকম করে স্যার। সরি, আচ্ছা ঠিক আছে, এদিকে দিয়ে দিচ্ছি সেটা। স্যার আপনারা 10 মিনিট স্যার। আচ্ছা হোক, 10 মিনিট হবে। দেখো, সাবজেক্ট প্লাস এবিসার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, এটা একটা স্ট্রাকচার। এটা কখন ব্যবহৃত হবে সেটা আমি লিখে দেবো। ওইটা দিলাম না যে কারো কোনো কিছু করতে পারা বা না পারা বোঝাতে ওই স্ট্রাকচার ব্যবহৃত হবে, এটা ওইরকম একটা ব্যাখ্যা নাও। দেখো, ব্যাখ্যাটা হচ্ছে কি, বাংলা বাক্যের মধ্যে হয়, হই, হন, হচ্ছে অথবা ভার্ব না থাকলে ব্যবহৃত হয়।
ভালো করে বুঝো, বাংলা বাক্যের মধ্যে কি থাকা লাগবে? হয়, হই, হচ্ছে বা হন, অথবা ভার্ব না থাকলে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। এটা কোন টেন্সের মধ্যে বুঝতেছে না, অ্যাকচুয়ালি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, আমি হই একজন ছাত্র, উদাহরণ কি আছে? আমি হই একজন ছাত্র। ছাত্র। বাংলা বাক্যের মধ্যে কি আছে? হই আছে। হই। হই আছে না? তাহলে আমাদের জি স্যার। এর ব্যাখ্যা কি ছিল? বাংলা বাক্যের মধ্যে হয়, হন, হই, হচ্ছে এগুলা থাকা লাগবে। তাহলে যেহেতু বাংলা জি বাক্যের স্যার। মধ্যে হই আছে, তাহলে কোন স্ট্রাকচার ফলো করতে হবে আমাদের? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন আমি বা স্যার প্লাস নাউন অ্যাডজেক্টিভ অথবা অথবা অ্যাডজেক্টিভ। এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্টকে আই, এক্সটেনশন। আই এর সাথে এম ইজ আর এর আই। মধ্যে কোনটা ব্যবহৃত হয়? এম। ই। তাহলে আই আই এম এম আই এম এ আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্ট। নাউন না স্টুডেন্ট? স্টুডেন্ট নাউন না? স্যার। হইলো? জি বুঝতে স্যার। পারছো? জি বাক্যের মধ্যে স্যার। হই আছে বলে এটা আই এম এ স্টুডেন্ট হইলো। তারপরে যদি বলি যে দেখো, সে হয় একজন ডাক্তার, বাক্যের মধ্যে কি আছে? হয় আছে। হয়। হয় আছে না? তাহলে কিভাবে জি করবো স্যার। আমরা? হি ইজ হি হি ইজ এ ডক্টর। হি ইজ আ ডক্টর, ঠিক আছে? জি কি স্যার। বুঝতে পারছো? তাহলে বাক্যের মধ্যে যতগুলো জি স্যার। হয়, হন, হচ্ছে এগুলা যদি থাকে, তাহলে আমরা কোন স্ট্রাকচার ফলো করবো? এই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন অ্যাডজেক্টিভ যা হয়, ঠিক আছে না? তো এইভাবে দেখো, জি স্যার। নিজেরাই চিন্তা করে দেখো যত বাক্য আছে হয় কি না হয়। তিনি হন একজন লেকচারার, তিনি হন একজন লেকচারার, তাহলে কিভাবে লিখবো? হি ইজ এ লেকচারার, তাই না? জি স্যার। হ্যাঁ, সে হয় একজন গায়ক, কিভাবে লিখবো? হি ইজ এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার। হি ইজ এ সিঙ্গার। সিঙ্গার। আমাদের পৃথিবীতে যত বাক্য আছে এইভাবে থাকবে। আবার আরেকটা কথা, আমি আরেকটা বলছি যে বাংলা বাক্যের মধ্যে ভার্ব যদি না থাকে তাও এই স্ট্রাকচার। তাহলে আমরা কি লিখছি? যে জনসংখ্যা, সরি, হচ্ছে দেখো, জনসংখ্যা হচ্ছে একটি দেশের সম্পদ। বাক্যের মধ্যে কি আছে? হচ্ছে। হচ্ছে আছে। তো হচ্ছে থাকলে কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এম নাউন ইজ আর। এখানে বা সাবজেক্টকে অবজেক্ট জনসংখ্যা, জনসংখ্যার ইংরেজি কি? পপুলেশন। অ্যাডজেক্টিভ। জি স্যার। পপুলেশন পপুলেশন ইজ, ইজ আর হ্যাঁ, ইজ হবে না আর। পপুলেশন একবচন ধরে, পপুলেশনকে স্যার বহুবচন ইজ। ধরে না, ওই জন্য ইজ হবে। জি স্যার। স্যার পপুলেশন ইজ এন বুঝছি। অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। পপুলেশন ইজ এন অ্যাসেট অফ এ অফ কান্ট্রি। কান্ট্রি। জনসংখ্যা একটি দেশের সম্পদ হচ্ছে। জি স্যার। বুঝতে পারছো স্ট্রাকচারটা কি? ঠিক এভাবেই, জি স্যার। এভাবেই তোমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। যেমন ট্রাফিক জ্যাম লিখতে গেলে তোমরা লিখতে পারো যে যানজট হচ্ছে একটি বড় সমস্যা, লিখতে পারো না? যানজট হচ্ছে আমাদের দেশের একটি বড় সমস্যা। কিভাবে হবে তাহলে? ট্রাফিক জ্যাম ইজ এ ট্রাফিক গ্রেট জ্যাম ইজ প্রবলেম আ ইন আওয়ার বিগ কান্ট্রি, প্রবলেম বা বিগ প্রবলেম ইন আওয়ার ইন কান্ট্রি, আওয়ার লিখতে পারো কান্ট্রি। না? জি স্যার। বুঝতে পারছো তাহলে কি সমস্যা? আবার আরেকটা কথা বলছি, যে বাক্যের মধ্যে যে হচ্ছে নাও থাকে, তাই হচ্ছে না, জনসংখ্যা একটি দেশের সম্পদ, তাও এই স্ট্রাকচার হবে। কারণ এই বাক্যে কি ভার্ব আছে? না। ভার্ব নাই। আমরা কি বলছি? না। যে বাক্যের মধ্যে হয়, হচ্ছে, হন এগুলো থাকবে, অথবা ভার্ব থাকবে না। যেমন তুমি যে বলো যে আমি হই একজন ছাত্র, ছাত্র এখানে তো হই না থাকে, তাহলে কি আমি একজন ছাত্র, একই হচ্ছে না বিষয়টা? জি স্যার। আমি হই একজন ছাত্র যদি বলো তুমি, তাহলে এই যে হই দেখে তুমি বুঝতে পারবা যে এখানে এম ইজ আর আসবে।
আর যদি হই না থাকে তাহলে কি বাক্যের মধ্যে ভার্ব থাকতেছে? হই নাই। বাক্যের মধ্যে কোনো ভার্ব আছে? ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে তো ভার্ব বলে। তাহলে আমি দিয়ে কাজ করা বোঝায়, একজন ছাত্র এগুলা দিয়ে কাজ করা বোঝায় কি? বুঝে না, তার মানে বাক্যের মধ্যে ভার্ব নেই, তাও এই একই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে। কি বোঝা গেছে আমার কথা? পপুলেশন প্রবলেমে তোমরা লিখতে পারো বাংলাদেশ একটি ছোট্ট দেশ। কিভাবে হবে? ইংরেজি হবে কিভাবে বলো? বাংলাদেশ একটি ছোট্ট দেশ, বলো মুজাহিদুল। So Bangladesh is a small country. বাংলাদেশ ইজ A small country. আমরা কি আমাদের সূত্র কি? যে বাক্যের মধ্যে ভার্ব না থাকলে আমরা এম ইজ আর এর ব্যবহার করব। সাবজেক্ট প্লাস এম, তাই না? জি স্যার। জি স্যার। কি আমার যে আমি যে একটা ইনস্ট্রাকশন দিলাম তোমরা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। যেমন ক্যান কুড দিছি, পৃথিবীতে যত ক্যান কুড দিয়ে বাক্য আছে সব ওই মানে পড়া না পড়া বাক্য আছে সব ক্যান কুড দিয়ে হবে। যেমন আমি জি স্যার। সাঁতার আমি দৌড়িতে পারি, দৌড়াতে পারি। বলো আমি দৌড়াতে পারি। So I can run. আই ক্যান রান, গুড। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে। জি স্যার। স্যার স্যার আপনার নামটা? আমার নাম মোতাহার হোসেন। মোতাহার হোসেন। মোতাহার হোসেন, আমি তোমাদের ইংরেজি লেকচারার এখানকার, সব ইংলিশ আমিই নিব।